আমরা দেখছিলাম যে অনেকগুলো ভ্যালু আমরা অনেকগুলো ভেরিয়েবলের মধ্যে রাখতে পারছি এক লাইনের মধ্যে 3টা 4টা 5টা 10টা 20টা 30টা ভেরিয়েবলও ক্রিয়েট করতে পারি। আবার একসাথে অনেকগুলো ভ্যালু আমরা সেগুলোর মধ্যে রাখতে পারি। এটা আমরা দেখেছি। এখন একটা যদি ভ্যালু হয় আর ভেরিয়েবল যদি হয় অনেকগুলো, তাহলে আমাদের ডিক্লেয়ারের পদ্ধতি কি একই হবে কিনা সে বিষয়টি আমরা আলোচনা করছিলাম। যদি একাধিক ভেরিয়েবল হয়, মাল্টিপল ভেরিয়েবল হয় আর ভ্যালু হয় একটা, তাহলে সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটি ভেরিয়েবলের নামের পরে আমাদের সেপারেট করা যাবে না। প্রত্যেকটি নামের পরে সেপারেট করা যাবে না। সেপারেট করতে গেলে তো কমা আমরা ব্যবহার করেছি, এটাকে আমাদের অ্যাসাইন করতে হবে, অর্থাৎ ইকুয়াল সাইনটা আমাদের ব্যবহার করতে হবে। এই জন্য এক্স ইকুয়াল ওয়াই ইকুয়াল জেড ইকুয়াল, মানে ইকুয়াল অরেঞ্জ, ওয়াই ইকুয়াল অরেঞ্জ, জেড ইকুয়াল অরেঞ্জ, মূলত কাজটা এইভাবে হচ্ছে। আমরা এইটাকেই যদি কপি করে হুবহু, আমি আর লিখছি না, না লিখে সরাসরি আহ, আমাদের ভিএস কোডের মধ্যে চলে যাচ্ছি, এটাকেই আমরা সরাসরি এই যে দিয়ে দিচ্ছি। তো এইখানে প্রবলেমটা হলো অরেঞ্জ, আচ্ছা একই ধরনের নাম হয়ে গেছে নাকি? এটাকে আমরা দেখি, এইটাই ইকুয়াল, দেখছেন একটা ভ্যালু রাখছি শুধু 10। এটা আমরা একটু আউটপুট দেখি যে এটা আউটপুট দেখা যায় কিনা। সেম আউটপুট চলে এসেছে। তার মানে হচ্ছে এ এর মধ্যেও 10 আছে, বি এর মধ্যেও 10 আছে, সি এর মধ্যেও 10 আছে। তো মাল্টিপল ভেরিয়েবলের মধ্যে ওয়ান ভ্যালু যদি আমরা রাখি, তাহলে সেক্ষেত্রে আমাদের এইভাবে ডিক্লেয়ার করতে হবে। তো এইটা কি আমরা বুঝতে পেরেছি? একটু সার শব্দ দিয়েন। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এরপর আমরা একটা কালেকশন নিয়ে আলোচনা করবো। কালেকশন নিয়ে আমাদের লং আলোচনা হবে। কালেকশন নিয়ে এখন একটা কালেকশনকে কিভাবে আনপ্যাক করা যায় এটা নিয়ে একটু আলোচনা করব। কালেকশনটা কি? লিস্ট, মাল্টিপল ভেরিয়েবল একটা ভেরিয়েবলের মধ্যে রাখা, যে পদ্ধতি আছে সেই পদ্ধতিটাকেই মূলত কালেকশন বলা হয়। এটাকে আমরা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এরে বলে থাকি, ডার্ট এর পরিভাষায় লিস্ট বলে থাকি, বিভিন্ন প্রোগ্রামিং এ এটাকে বিভিন্ন নাম দেওয়া হয়। তার মধ্যে যে নামটা সবচেয়ে বেশি ব্যবহার হয় সেটা হচ্ছে এরে। এরে মূলত বলা হয় একটা ভেরিয়েবলের মধ্যে অনেকগুলো ভ্যালুকে অ্যাসাইন করা, এটাকে বলা হয় এরে। আমরা এর একটা বিষয় দেখে আসি। যেমন আমরা ওই যে দেখেছিলাম, যেটা একটা ভেরিয়েবল আনলাম, সেই একটা ভেরিয়েবলের মধ্যে অনেকগুলো 10টা ভ্যালু রাখতে চাই। এই 10টা ভেরিয়েবল যদি আমার রাখতে হয় তাহলে অনেকগুলো ওয়ে আছে। তার মধ্যে আমি যে ওয়েটা বলবো সেটা হচ্ছে এর যে ওয়ে। এর যদি ডিক্লেয়ার করতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের স্কোয়ার ব্র্যাকেটটা ব্যবহার করতে হয়। এরে স্কোয়ার ব্র্যাকেট যখনই ব্যবহার করতে পারবো, তখন হচ্ছে আমরা এই স্কোয়ার ব্র্যাকেটের মানেই হচ্ছে আমরা অনেকগুলো ভ্যালু আমরা এখানে রাখতে পারবো। যেমন আমরা রাখলাম যে মাহফুজ। এখন দুইটা ভ্যালু যদি রাখতে হয় আমরা সেপারেট করতে হবে আমাদের কমা দিয়ে, মাহফুজ, তারপরে দিলাম মোতাসিম, এরপরে দিলাম রাফিউল। এই যে একাধিক ভ্যালু আমরা রাখছি, এই একাধিক ভ্যালু ভ্যালু যখন আমরা রাখছি একটা সিঙ্গেল ভেরিয়েবলের মধ্যে, তখন আমাদের এটাকে এরে বলা হচ্ছে। আর এরে কে ডিক্লেয়ার করা হয় মূলত স্কোয়ার ব্র্যাকেটের মাধ্যমে। আমরা আরো ব্র্যাকেট চিনবো, সেই ব্র্যাকেটের মাধ্যমেও স্কোয়ার ব্র্যাকেট, প্যারেনথিসিস, কার্লি ব্র্যাকেট, কার্লি ব্রাসেস, সবগুলো দিয়েই আমরা মূলত এগুলো কাজ করব। এবং সেগুলোর নাম ভিন্ন ভিন্ন হবে আমাদের এখানে, সেগুলো উদ্দেশ্য না। সেহেতু আমরা আহ, শুধু একটা জিনিসই আমরা এখানে শিখছি, সেটা হচ্ছে যে এই এরেকে আমরা লিস্ট বলতে পারি। এটাকে আবার আমরা বলতে পারি কালেকশন, কালেকশন অফ ভেরিয়েবল। অনেকগুলো ভেরিয়েবলের কালেকশনকেই মূলত
এরে বলা হয়। তো এই এরেটা আমরা একটু দেখে আসি। এটা দেখলাম আমরা এই এর এর মধ্যে চলে এসেছে। এটা মূলত এর এর মধ্যে মাহফুজ, মোতাসিম, রাফিউল্লাহ। আমরা যেটা দেখতে চাচ্ছিলাম যে এই যে এখানে আনপ্যাক এ কালেকশন, একটা প্যাকের মধ্যে আনপ্যাক করার জন্য একটা ভেরিয়েবলকে কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেই পদ্ধতিটা আমাদের এখন জানতে হবে। একটা ভেরিয়েবল, এখানে ফ্রুটস দেওয়া আছে, ফ্রুটের মধ্যে আপেল, ব্যানানা, চেরি এগুলো দেওয়া আছে। তিনটা ভ্যালু দেওয়া আছে একটা ভেরিয়েবলের মধ্যে। তো এইটাকে যদি এই ভেরিয়েবলের মধ্যে, ভেরিয়েবল ফ্রুটস এর মানেই হচ্ছে যে এখানে আপেল আছে, ব্যানানা আছে, চেরি আছে, তিনটা জিনিসই আছে। এই তিনটা জিনিসকে আমি সেপারেট ভাবে আলাদা আলাদা করতে চাচ্ছি। তাহলে এইটাকে কোন পদ্ধতিতে আমরা করতে পারি? যেই পদ্ধতিতে আমরা করতে পারি সেই পদ্ধতিটার নাম হচ্ছে আনপ্যাক এ কালেকশন। আমরা আবার বুঝি, যদি একটা ভেরিয়েবলকে, একটা ভেরিয়েবলের এগেনস্টে বা একটা ভেরিয়েবলের ভিতরে আমরা যদি একাধিক ভ্যালু রাখি, তাহলে এটাকে আমরা কালেকশন বলছি বা লিস্ট বলছি। এই লিস্টটার একটা নাম, একটা ভেরিয়েবল, এই একটা ভেরিয়েবলকে আমরা আনপ্যাক করতে পারি। মানে প্রত্যেকটা ভ্যালুকে ভিন্ন ভিন্ন নাম দিয়ে আমরা এটা নামকরণ করতে পারি। যেমন এখানে দেওয়া হয়েছে, এখানে দেখেন ফ্রুটস দেওয়া আছে। ফ্রুটস এর মধ্যে কি কি আছে? আপেল আছে, ব্যানানা আছে, চেরি আছে। তো ফ্রুটস এর মধ্যে আমি তিনটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম। যেহেতু তিনটা জিনিস আছে, তিনটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম। একটার নাম দিলাম এক্স, আরেকটার নাম ওয়াই, আরেকটার নাম জেড। তাহলে এক্স এর মধ্যে প্রথম ভ্যালুটা চলে যাবে, ওয়াই এর মধ্যে দ্বিতীয় ভ্যালুটা চলে যাবে, এবং জেড এর মধ্যে তৃতীয় ভ্যালুটা চলে যাবে। এই যে যে আমরা একটা প্যাক করা জিনিস, কালেকশনকে আনপ্যাক করছি, ভেঙে ভেঙে প্রত্যেকটাকে আলাদা সেপারেট করছি, এই পদ্ধতিটাকেই মূলত বলা হয় আনপ্যাক কালেকশন। এটাকে আমরা একটু কপি করে দেখি কাজ হয় কিনা। নাম, এখানে সমস্যা কোথায়? কোর্স। আচ্ছা, এটা কেন হয়েছে? এটার কারণ হচ্ছে ইনডেন্টেশন হয়ে গেছে। ইনডেন্টেশন এর বিষয়টা আমরা আলোচনা করব পরে। একটা লাইনের পরে আমরা একটা ফাঁকা স্থান তৈরি করে ফেলছি। এই যে ফাঁকা স্থান, এই ফাঁকা স্থানটা দেওয়া যাবে না, দিলে সমস্যা হয়। এই সম্পর্কে আলোচনা হবে পরে, ইনশাল্লাহ। তো এখানে ফ্রুটস এর মধ্যে আমরা আপেল রেখেছি, ব্যানানা রেখেছি এবং চেরি রেখেছি, তিনটা ভ্যালু রেখেছি। এই ফ্রুটস এর মধ্যেই তিনটা জিনিস আছে এবং এটাকে আমরা আনপ্যাক করছি। আনপ্যাক করলে তিনটা জিনিস পাবো, আপেল পাবো, ব্যানানা পাবো, চেরি পাবো। এখন আমরা তিনটা জিনিসের মধ্যে রেখে দিচ্ছি, ধারাবাহিকভাবে এটা চলে আসবে। ওই যে আমরা দেখেছিলাম মাল্টিপল ভেরিয়েবল এর মধ্যে সিঙ্গেল একটি ভ্যালু রাখলে কিভাবে রাখতে হয়, সেই পদ্ধতিটা আমাদের এখানে অবলম্বন করতে হচ্ছে। এখন আমরা যদি এটা আউটপুট দেখতে চাই যে কি হচ্ছে, আউটপুট দেখেন তিনটা জিনিস চলে আসছে, আপেল চলে আসছে, ব্যানানা চলে আসছে, চেরি চলে আসছে। কিন্তু প্রত্যেকটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে প্রত্যেকটা কিন্তু কোনো স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আসে নাই, কারণ এটা আনপ্যাক হয়েছে, সিঙ্গেল ভেরিয়েবল হিসেবে চলে আসছে। আমরা যখন সিঙ্গেল ভেরিয়েবল আউটপুটে দেখছি, তখন কিন্তু কোনো কোটেশন আসে নাই, কোনো স্কোয়ার ব্র্যাকেট আসে নাই, অথবা কোনো ব্র্যাকেটই আসে নাই। ঠিক একইভাবে এটা যখন কোনো একটা কালেকশনকে আনপ্যাক করা হবে, তখন এটা সিঙ্গেল ভেরিয়েবলের মতোই কাজ করবে। আচ্ছা, এটা গেল আনপ্যাক এ কালেকশন। আর আমাদের তো একটু প্র্যাকটিসও করতে হবে। এখন কি সামনে আরো আগাবো, মতসিম ভাই? তো করতে হবে ভাই ভাই, আগে। আর আমার কথা ভাই,
এইটা, এই যে আমারটা তো তো সেদিন বিল্লা ভাই তো ইয়ে দিয়ে দিল, পাইথন দিয়ে দিল, আর এটা তো ইয়াতে করতেছেন দেখতেছি। ভিএস আপনার করে। কি নাম এটা? ভিস কোডে করতেছি, কোনটাতে কাজ করবো সেটাতে নামান লাগবে এবং আপনাকে একটু দেখে দেওয়া লাগবে, মানে আচ্ছা, অবশ্যই, প্রোগ্রামটা। কোনো অসুবিধা নাই, দেখিয়ে পাইথনের দেবেন কথা বলতেছে ভাই। হ্যাঁ, পাইচান। পাইচাম, হ্যাঁ পাইচামও দিছে। হ্যাঁ, এই যে ভিএস কোডটা ডাউনলোড দিবেন, হ্যাঁ, এখানে আমি তো ই করে নিয়েছি, ছোট করে নিই। এখানে চলে আসবেন, এটা ওপেন করবেন, ওপেন করার পরে যেই কাজগুলো আপনারা করবেন বেসিক্যালি, হ্যাঁ। প্রথম হচ্ছে যে যে দেখেন আমি পাই, পাই ল্যাঙ্গুয়েজ আছে, এটা আমি দিয়েছি, আপনার পাইজাম লিখবেন সরাসরি, পাইজাম দিলেই আচ্ছা। এখানে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এই যে পাইথন দিয়েছি, ডিবাগিং করার জন্য আমার বেশ কিছু টুল আমি এখানে ব্যবহার করছি, আপনারা শুধু পাইথন দিলে এবং পাইজাম দিলে চলে আসবে। আচ্ছা, এই এই মানে ভিস কোড। এই দুইটা জিনিস আপনারা করবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা। এইখানে আসবেন, এইখানে দেখেন কয়েকটা অপশন আছে, এই যে একটা অপশন, এই এই সার্চের একটা অপশন, তারপরে সোর্স কন্ট্রোলের একটা অপশন আছে, এরপরে রান ডিবাগিং করার জন্য একটা অপশন আছে, এরপরে দেখেন এক্সটেনশন। ভিএস কোডে এক্সটেনশনটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে আপনি অনেকগুলো টুল পাবেন, যে টুলগুলোর মাধ্যমে অনেক সহজ করে কোনো কাজকে উত্থাপন করতে পারবেন, যে কোনো কাজকে আচ্ছা, সহজভাবে করতে পারবেন। ও ও- ওইটা অসুবিধা নাই ভাই, আপনি যে আপনারা যেইটা বলবেন আমি সেইটা নামাবো, আমার কোনো সমস্যা নাই। আচ্ছা, এখানে এক্সটেনশন গুলো, এখানে আসবেন, এখানে এসে এই যেখানে লিখবেন, এখানে ক্লিক করার পরে, হ্যাঁ। এখানে ক্লিক করার পরে এখানে লিখবেন হ্যাঁ। পাইজাম। আচ্ছা। পাই লেখার সাথে সাথে অনেকগুলো চলে আসবে, দেখেন এই যে, রিভার ভাই, সমস্যা হলে কালকে আপনাকে লাইভে নিয়ে এই আপনি যে দেখে হ্যাঁ পাইথন, শুনে হ্যাঁ সরাসরি হ্যাঁ হ্যাঁ পাইথনটা দিবেন, সমস্যা নেই, কালকে এই কালকে পাইথন। করি, বুঝলেন, কালকে তো আবার হ্যাঁ প্রোগ্রামিং হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কালকে মানে এই যে এদিকে হ্যাঁ ধরেন কালকে বললামই তো অনেক দেখাতে পারবো। ঝামেলার ভিতরে এখন দেখেন, আজকে এই এই যে, পর্যন্তই করান ভাই, ভিডিও আচ্ছা, দেন। আর একটা বিষয় আমি আপনাদেরকে দেখাই, যে এইখানে সেটিং এ আসবেন, সেটিং এ এসে হ্যাঁ। সেটিং এ যাবেন, এই যে এই সেটিং এ আসার পরে এইখানে আসবেন, হুম। এখানে কিন্তু দুইটা অপশন আছে, ইউজার আছে আর ওয়ার্ক স্পেস আছে। এই দুইটা আচ্ছা। স্থানে এসে আপনারা যে কাজটা করবেন, প্রত্যেকবার আপনার কোড লেখার পরে সেভ করতে হয়, আপনারা অটো সেভটা দিয়ে দিবেন, এই যে এখানে আছেন অটো সেভ, এখানে অটো সেভ এসে আফটার ডিলেই এখানে ক্লিক করে অফ থাকবে, প্রথম অবস্থায় এরকম অফ থাকবে, কিন্তু আফটার ডিলেই দিলে এটা অটো কাজ করে করে ফেলবে, এটা হয়ে গেল। আর এরপরে হচ্ছে ওয়ার্ক স্পেসে আসবেন, এখানে এসে সেম কাজটা করবেন, এখানে অফ থাকবে, আপনি আফটার ডিলেটা দিয়ে দিবেন, তাহলে আপনার একটু পরেই যে যখনই কোড লিখবেন, লেখার পরে একটু পরেই আবার সেভ হয়ে যাবে। আমি যদি অফ রাখতাম, তাহলে কিন্তু আমার এখানে প্রত্যেকবার আমার কোড কন্ট্রোল এস দিয়ে সেভ করতে হতো, এটা একটা ঝামেলার কাজ। এই জন্য আমি আর ওই এখানে এখানে এসে আফটার ডিলেটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি অটো সেভটা চালু করে দিয়েছি। এই কাজটুকু আপনারা করবেন। আর প্রথম যে ভিডিও আমরা করেছিলাম, সেই ভিডিওটা আমি চেক করেছিলাম, আমার মূলত প্রতিদিন তো অনেকগুলো ভিডিও হয়, এখন সবগুলো ডিলিট করে ফেলি, হয় ইউটিউবে দিয়ে দেই, না হলে আবার এই করে দেই, ডিলিট করে দেই। তো ডিলিট হয়ে গেছে প্রথমটা, ওইখানে আমাদের মূলত যে বিষয়গুলো আলোচনা হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আলোচনা হয়েছে, আমরা যে পাইথন শিখছি, সেই পাইথনটা কোন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কেউ বলতে পারবেন পাইথনটা কোন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? হ্যাঁ, একটু কাইন্ডলি বলেন তো পাইথন পাইথনটা। কোন ধরনের হ্যাঁ, প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ? হ্যাঁ, পিএইচপি নাকি? না, পিএইচপি না তো। পিএইচপি তো আলাদা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা আচ্ছা আচ্ছা। পাইথন, পাইথন হচ্ছে হাই লেভেল ইন্টারপ্রেটার, জেনারেল পারপাস, অবজেক্ট ওরিয়েন্টেড, এটাকে আমরা সহজে বলতে পারি অবজেক্ট ওরিয়েন্টেড না বলে, এটার আর একটা টার্ম আছে, সেটা হলো ওই
আসছে না। প্যারাডাইম আর কি, প্যারাডাইম, এখানে অবজেক্ট ওরিয়েন্টেড এর কাজও হয়, পাশাপাশি প্রসিডিউরাল কাজ, প্রসিডিউরাল এর কাজও হয়, আবার ফাংশনাল এর কাজ হয় একসাথে। তো মূল বিষয় হচ্ছে যে হাই লেভেল, এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হাইলি হাই ইন্টারাক্টিভ লেভেল কি? অ্যান্ড অবজেক্ট। হাই লেভেল বলতে এটা মানুষ সহজে বুঝতে পারে। হাই লেভেল বলতে এটা লো লেভেল না। লো লেভেল আর হাই লেভেলের মধ্যে ব্যবধানটা কোথায়? লো লেভেল যে সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো মূলত হার্ডওয়্যার ভিত্তিক কাজ করে, বা সিস্টেম, অপারেটিং সিস্টেম ভিত্তিক কাজ করে। এই জন্য হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে অপারেটিং সিস্টেম বানানো যায় না। হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলেই সেটা যে কোনো একটা অপারেটিং সিস্টেম না হলে সেটা আর চলতে পারে না। মানে তার জন্য লো লেভেল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবেই। যেমন আমাদের অপারেটিং সিস্টেম লিনাক্স অথবা উইন্ডোজ। উইন্ডোজ হচ্ছে যে লো, সি দিয়ে বানানো হয়েছে। এখন এটা লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর ইন্টারপ্রেটার বলতে কি? ইন্টারপ্রেটার আমাদের যে সমস্ত ট্রান্সলেটর আছে এগুলো কয়েকভাবে কাজ করে। এটা হচ্ছে কম্পাইলার হিসেবে কাজ করে, অথবা ইন্টারপ্রেটার হিসেবে কাজ করে, অথবা অ্যাসেম্বলি হিসেবে কাজ করে। ইন্টারপ্রেটার হচ্ছে যে প্রত্যেকটা লাইন ধরে ধরে এক্সিকিউট হবে সে। প্রথম আসবে এই যে এই এই প্রথম লাইনে, তারপরে দ্বিতীয় লাইনে, তারপরে তৃতীয় নম্বর লাইনে, তারপরে চতুর্থ নম্বর লাইনে, এভাবে প্রত্যেকটা লাইন এক্সিকিউট করবে সে। আর কম্পাইলার হলে কি করতো? পুরাটা একসাথে ধরতো, ধরে তারপরে এক্সিকিউট করতো। এটা হচ্ছে ইন্টারপ্রেটার। আর জেনারেল পারপাস বলতে কি? এটা উইদাউট অপারেটিং সিস্টেম বা সিস্টেম ডেভেলপমেন্ট। লো লেভেলের যে সমস্ত কাজ হয় হার্ডওয়্যার ভিত্তিক বা মেশিন লার্নিং এর, হার্ডওয়্যার ভিত্তিক যে সমস্ত কাজ হয়ে থাকে ওইগুলা বাদ দিয়ে সকল ধরনের কাজ কিন্তু পাইথনের মাধ্যমে করা যায়। আপনি অ্যাপ বলেন, ওয়েব বলেন, ডেটা সায়েন্স বলেন, মেশিন লার্নিং বলেন, গেম ডেভেলপমেন্ট বলেন, অটোমেশন বলেন, এআই এর যে সমস্ত কাজ, সব, অল এভরিথিং উইদাউট অপারেটিং সিস্টেম ওএস, সকল ধরনের কাজ করা যায়। এটাকেই মূলত পাইথনের পরিভাষায় বলা হয় জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ। এটা আর অবজেক্ট ওরিয়েন্টেড, এই বিষয়টা গুরুত্বের সাথে আমাদের বুঝতে হবে। কারণ এই জিনিসটা না বুঝলে আমরা পাইথন শিখে কোনো কাজে আসবে না। অনেকে আছে যে এই যে এই যেগুলো দেখালাম এগুলো করার পরে গিয়ে দেখবেন যে প্রোগ্রাম করতে পারছেন না। কারণ তখন আমাদের প্রোগ্রামটা ভালোভাবে সাজিয়ে গুছিয়ে করতে গেলে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড এর যে বিষয়টি আছে সেটা আমাদের ভালো করে বুঝতে হবে। কারণ আমরা যে ধাপে ধাপে সিঙ্গেল ভাবে যা কিছু শিখবো, এই 15 থেকে 20টা ক্লাসে, প্রাথমিক অবস্থায় 1 থেকে নিয়ে মনে করেন 20টা ক্লাস পর্যন্ত আমরা যা শিখবো সব হচ্ছে প্রসিডিউরাল। প্রসিডিউরাল হচ্ছে একটি, এটা হচ্ছে ধাপে ধাপে প্রোগ্রাম লেখার একটা পদ্ধতি। যেমন আমরা প্রথম ধাপে কি লিখছি? প্রথমে স্ট্রিং লিখছি, স্ট্রিং কে কিভাবে লিখতে হয়, তারপরে এটাকে ধাপে 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 আমরা একটার পর আর একটা এক্সিকিউট করাচ্ছি। এগুলো হচ্ছে প্রসিডিউরাল। আর অবজেক্ট ওরিয়েন্টেড হচ্ছে আমরা এমন একটা সিস্টেম বানাবো, এমন একটা বাক্স তৈরি করব, অথবা এমন একটা ফ্রেম বানাবো, সেই ফ্রেমের মাধ্যমে এক ক্লিকে অনেকগুলো কাজ করে ফেলবো। তো ঠিক আছে, আমরা এই পর্যন্তই নাকি শেষ করতে পারি? হ্যাঁ ভাই, আমি একটু, এইটা ঠিক আছে, আমি যেই